আমার আজকের গল্প শিমলিপালের দেবকুণ্ড ওয়াটারফলকে ঘিরে। পুরাণ মতে কথিত আছে এখানেই নাকি দেবতারা স্নান করতে আসেন। তবে এই পুরাণের কথা সত্যি না মিথ্যা এই তর্ক বিতর্কে না গিয়ে আজকের গল্পটা এখান থেকে শুরু করি। দেবকুণ্ড ওয়াটারফলে আরেকটি বিশেষত্ব হলো এই ওপরে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি একটি সতীপীঠ নামে খ্যাত, কিন্তু দেবীর 51টি সতীপীঠের মধ্যে এই সতীপীঠের পুরাণে কোনো উল্লেখ নেই। কিন্তু এই দেবকুণ্ডে আসলে 400টি সিঁড়ি ভেঙে ওপরে এই সতীপীঠ দর্শন কিন্তু আপনারা অবশ্যই করতে পারেন। আজ 22শে অক্টোবর 2025 এই সকালবেলায় গল্পটা শুরু হয়েছিল লুলুংয়ের অরণ্য নিবাসকে বিদায় জানিয়ে আমরা রওনা দিয়েছিলাম এই দেবকুণ্ড ওয়াটারফলের দিকে। রাস্তায় দেখে নিয়েছিলাম এই পালপালা রিভারের এক অপূর্ব দৃশ্য। আর এই শিমলিপাল থেকে প্রায় 70 কিলোমিটার দূরে গাড়ি নিয়ে পাড়ি দিয়েছিলাম এই শিমলিপালের অন্য সাইডে এই দেবকুণ্ড ওয়াটারফলের দিকে। আর এই দেবকুণ্ড ওয়াটারফলে পৌঁছে এখান থেকে একটি ছোট্ট জঙ্গল সাফারিও কমপ্লিট করে নিয়েছিলাম। আর এই সাফারি করতে করতে জঙ্গলের আনাচে কানাচে ঘুরতে ঘুরতে পৌঁছে গেছিলাম এই দেবকুণ্ড ওয়াটারফলের কাছে। আর এই দেবকুণ্ড ওয়াটারফল খুব ভালোভাবে দর্শন করে এবং অনেকক্ষণ সময় কাটিয়ে বিকেলবেলায় পৌঁছে গেছিলাম ট্রেন ধরার জন্য বালাসোর স্টেশন। আর এখান থেকেই বন্দে ভারত ধরে পাড়ি দিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে কলকাতা। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ দেবাশিস। তো আজকে 22শে অক্টোবর 2025। তো কালকে আমি এসেছিলাম শিমলিপালে, আর এরকম ম্যাডোস সুইটে ছিলাম। আমি ছিলাম হচ্ছে লুলুং অরণ্য নিবাসে। এই অরণ্য নিবাসে আসার গল্প এবং কলকাতা থেকে এসে কোথায় কোথায় গেছিলাম, আমি গেছিলাম চাঁদিপুর, তারপর এসেছিলাম শিমলিপাল। তো সেই সমস্ত ভিডিও এখনও না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে লিঙ্কে গিয়ে অবশ্যই একবার দেখে নেবেন। আর এত সুন্দর রিসর্টে থাকার অভিজ্ঞতাও শেয়ার করেছি আগের ব্লগে, তো তার লিঙ্কও দিয়ে দেবো। তো অবশ্যই একবার দেখবেন। গা ছমছমে পরিবেশে শিমলিপালের অরণ্য নিবাস গহন জঙ্গলে বসে আমরা করেছিলাম ফায়ার ক্যাম্পও, সেটাও এক দারুণ অভিজ্ঞতা। তো আজকে হচ্ছে বাড়ি ফেরার পালা। তো আজকে আমার হচ্ছে ট্রেন রয়েছে এই বালাসোর স্টেশন থেকে। তো এই শিমলিপাল থেকে কিছু জায়গা ঘুরে তারপর বালাসোর হয়ে ফিরবো। তো ইচ্ছা আছে দেখি কুলডিহার দিকে যাব, তো দেখি কতটা কি যাওয়া যায়। আর আজকে ট্রেন রয়েছে 22896 পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে। ওই বিকেলবেলা 5টা 10 নাগাদ রয়েছে। তো চলুন আজকে এখন হচ্ছে রওনা দিই। তো যেতে যেতে বাদবাকি কথা রাস্তায় হচ্ছে। এই যে আমার রুমের সামনে এই যে এরকম বাগিগুলো করে কিন্তু আপনাকে রিসেপশন অবধি নিয়ে যাবে। এই রিসর্টে থাকলে এরকম গাড়ি করে হচ্ছে পুরো রিসর্টটা ঘুরতেও পারবেন, প্লাস এইরকম গাড়ি থেকে আপনার অভিজ্ঞতাও হয়ে যাবে। তো এখন যাচ্ছি রিসেপশন, দিয়ে চেক আউট করে গাড়ি নিয়ে বেরিয়ে যাবো। সকালবেলা এরকম মোটামুটি রিসর্টটা বিশাল এরিয়া নিয়ে, কয়েক একর জায়গা নিয়ে। এই হচ্ছে রিসেপশন। এই রিসেপশনটা এরকম টাইপের। এনাদের চেক ইন টাইম হচ্ছে দুপুর 2টো, চেক আউট হচ্ছে সকাল 11টা। আপনারা এই লুলুং অরণ্য নিবাস এই শিমলিপাল এই যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখছেন, তো এখানটায় ফোন করে আপনারা ডাইরেক্ট বুক করতে পারেন। তো ওনারা কিন্তু কিছু ডিসকাউন্ট হচ্ছে করে দেন সিজন টু সিজন। আর এখানে সিজন টাইম কতক্ষণ থাকে? অক্টোবর সে জুন তক। আর এই প্রপার্টিটা কিন্তু মেক মাই ট্রিপ বা গোয়া বিপোতেও রয়েছে। আপনারা চাইলে কিন্তু সেখান থেকে অনলাইনে বুক করতে পারেন। যদি কিছু কার্ড ডিসকাউন্ট থাকে কিছু না কিছু ডিসকাউন্ট হবে। এই সমস্ত বিল টিল মিটিয়ে বেরোলাম। তো একদম যাওয়ার জন্য অল সেট। লুলুংয়ের অরণ্য নিবাসকে আর শিমলিপালকে টাটা বাই বাই জানিয়ে রওনা দিলাম। 8টা 6। জঙ্গলে হঠাৎ করে বেরিয়ে একটু হাঁটছি। তো সকালবেলা জঙ্গলে হাঁটতে দারুণ লাগে, দারুণ। এই জাস্ট রিসর্টের গেট থেকে বেরিয়েই এদিকটা এলাম। এখানটায় ল্যান্ডস্কেপটা শুধু দেখুন, অসাধারণ। দেখুন দূরে পাহাড় হাত ছেনে দিচ্ছে, আর এখান দিয়ে বয়ে যাচ্ছে পালপালা রিভার। ওফ, সকালবেলা একটা দারুণ দারুণ। সকালবেলায় ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে এরকম সিনিক বিউটি দেখার অভিজ্ঞতা আলাদা, জাস্ট এক কথায় ফাটাফাটি। দেখতে পাচ্ছেন, দেখুন শুধু এ ক্যামেরায় পুরোটা তুলে ধরা যাবে না। এরকম জিনিস অভিজ্ঞতা করতে গেলে অবশ্যই একবার আসতে হবে।
পিতাবাটা গেট, যেটা দিয়ে কালকে এন্ট্রি নিয়েছিলাম। এই শিমলিপাল ফরেস্টে আপনারা লুলুং বা যেখানে থাকেন, যেমন আমার মতো, এই গেট দিয়ে আপনাকে এন্ট্রেন্স নিতে হবে। আর গেটের টাইম সকাল ওই 9টা, সকাল 8টা থেকে। আর এই ফরেস্টে আপনাকে চেক ইন করতে হবে। টাটা শিমলিপাল। 8:34 ওই শিমলিপাল ফরেস্টের ভেতর থেকে এই মেন রোডে আসতে আমাদের পুরো আধ ঘন্টা লাগলো। আগেও আপনাদের দেখিয়েছি, এই যে আমাদের সারথি লাস্ট 3 দিনের চন্দনদা। তো আপনাদের যদি গাড়ি লাগে এই বালাসোরে এসে মানে কাছে পিঠে ঘুরতে, তো অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারেন। আমি এখানেও নাম্বার দিয়ে দেবো, প্লাস ডিসক্রিপশন বক্সেও নাম্বার দিয়ে দেবো। আর কালকে রাত্রে যদি চন্দনদা না থাকতো তাহলে আমার কি হতো কে জানে, কারণ কালকে একা থাকতে পারতাম না। ওরকম কটেজে বসে ভূতের গল্প রাত্রিবেলায় 1টা অবধি আমরা বনফায়ার করেছিলাম। তো সেই আকর্ষণীয় গল্প এখনো না দেখে থাকলে অলরেডি কিন্তু আমার চ্যানেল পাবলিশ হয়ে গেছে। তো ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কে গিয়ে কিন্তু আমার শিমলিপালের ভিডিওটা একবার দেখে নেবেন। আলটিমেট আমরা এই শিমলিপাল থেকে রওনা দিয়ে তো ফার্স্টে ভেবেছিলাম কুলডিয়া যাব, যেমন যেটা আপনাদের বললাম। বাট এখনো কুলডিয়া ফরেস্ট কিন্তু খোলেনি। কারণ এই শিমলিপাল খুলেছে মাত্র 17 তারিখ থেকে। একমাত্র যাদের বুকিং আছে, মানে ধরুন ভেতরে ফরেস্ট ডিপার্টমেন্ট, তাদেরই কিন্তু এন্ট্রি দিচ্ছে। তো আমাদের যেহেতু কোনো বুকিং নেই, শুধু ঘুরতে যেতাম, তো এন্ট্রি দেবে না। তাই জন্য এখন যাচ্ছি হচ্ছে দেবকুন্ড, ওটাও শিমলিপালের আরেকটা পার্ট। আর এই পিতাপাটা গেট থেকে অ্যাপ্রক্স মোটামুটি 70 কিলোমিটার মতন পড়ে। তারপর ওখান থেকে আমরা হচ্ছে বালাসোরে যাব, তারপর বিকেলবেলা ট্রেন রয়েছে। এই যে বোর্ড বলছে আর 25 কিলোমিটার। বললাম এই দিক থেকে, এখন দেবকুন্ড যাবো, এই দিকে চলে যেতে হবে। রাস্তায় যেতে যেতে হঠাৎ দাঁড়িয়েছি, কি খাচ্ছি দেখুন, উড়িষ্যার ফেমাস ছানাপোড়া। দারুণ টেস্ট কিন্তু। হ্যাঁ, কোনো একটা ভালো দোকান না, একদম রোড সাইড, একদম সাডেন প্ল্যান। কিন্তু উড়িষ্যাতে এসে যদি ছানাপোড়া না খান তো এটা মিস করবেন, সব জায়গায় পাওয়া যায় না। এই এসে পৌঁছালাম দেবকুন্ড। এই হচ্ছে মেন গেট। এটা হচ্ছে দেবকুন্ডের নতুন আপডেট। তো এখানে পার হেড 70 টাকা করে আপনার নাম, মোবাইল নাম্বার বলে টিকিট নিতে হবে। এই হচ্ছে অফিস। আর এই অফিসের এই চন্দনদার আমি যাব, তা দুজনে টিকিট করিয়েছি। ওদের একটা ছোট এখানে আর্ট ফার্ট দিয়ে টোটাল এদের ইতিহাস দিয়ে এখানে একটা জায়গা করা আছে, আপনারা এসে ঘুরতে পারেন। তো এটা ফ্রি অফ কস্ট, ওদের কোনো কস্ট লাগে না, একদম কাউন্টারের পাশেই। এই দেবকুন্ড ওয়াটারফলসের মেন গেটে দাঁড়িয়ে এই যে টিকিট করালাম। আর আজকে অক্টোবর মাসের 22 তারিখ, মানে 2025। তো আমি এসেছিলাম ঠিক 2 বছর আগে, হচ্ছে 2023 সালে। তখন কিন্তু এই গেট দিয়ে আপনি নিজেদের পার্সোনাল ভেহিকেলস কিন্তু এখানে এন্ট্রি করে চলে যাওয়া যায়, এর ভেতরে ঢুকতে দিত। এই 4-4.5 কিলোমিটার জঙ্গলে গিয়ে তারপর ট্রেক করে আপনাকে দেবকুন্ড ওয়াটারফলস অব্দি যেতে হতো। আর নতুন আপডেট অনুযায়ী ওদের এই টিকিট করিয়ে এখানে বাস আছে বললো, ভেতরে গাড়ি। তো যেমন যাচ্ছে আপনার দেখাচ্ছি, একদম ওয়াটারফলস অব্দি ডাইরেক্ট চলে যাওয়া যায়। এই হচ্ছে মেন গেট। এই গাড়িগুলো করে আপনাদের নিয়ে যাবে। গেট খুলে দিল, এই রাউন্ডটা ফিরছে। এবার আমরা যাব। এই দেখো, এই আমরা স্টার্ট দিচ্ছি, এই ঢুকছি গেট দিয়ে। এই স্টার্ট হলো। এখান থেকে টুয়ার্ডস 5 কিলোমিটার আমাদের ফরেস্টের ভেতরে যেতে হবে। যাচ্ছি, একদম সামনের সিট পেয়েছি। এই গাড়িগুলোতে মোটামুটি 14 জন বসতে পারে। আর যেমন বললাম 70 টাকা করে টিকিট। আবার ফেরার সময় কিন্তু এটা যেই অবধি যাবে ওখানে এলে আবার ফেরার সময় গাড়িও পেয়ে যাবে। আপনার এই গাড়িতে চেপে মোটামুটি জঙ্গল সাফারিও করে কিন্তু এরকম গাড়িতে। তো এরকম একটা ফিলিংস কিন্তু আপনাদের হয়ে যাবে এইটুকু রাস্তায় গেলে। এটাও শিমলিপালের বেল।
কতক্ষণ সময় লাগে। 10:40 স্টার্ট দিলাম। এই যে পাশ দিয়ে এরকম নদী বয়ে যাচ্ছে, এটা দেবকুণ্ডেরই জলটা উপর থেকে পড়ে এখান দিয়ে বয়ে যাচ্ছে জঙ্গলে। আগে এই পিছনের এই গেটটা অবধি আসা যেত, এখন এই রাস্তাটা পুরোটা হেঁটে যেতে হতো, এখন এই রাস্তাটা দিয়ে কিন্তু গাড়ি যাচ্ছে। এখন নদীটা এইদিকে, এখানে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে। ওই যে গেটটা আপনাদের দেখালাম ওই গেট অবধি কিন্তু হচ্ছে আগে গাড়িটা আসতো, মানে নিজের প্রাইভেট কার, তারপর পুরোটা হেঁটে। তো এখন দেখি এই রাস্তাতে এখন বলছে অল্প একটু হাঁটলেই হবে। 2 বছর পর সেম জায়গায় আবার সেম রোডে হাঁটছি। আর আমার আগের বারে শিমলিপালের ওই ভিডিওটা যদি না দেখে থাকেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওই ভিডিওটা দেখবেন। আমাদের এই যে টোটাল ট্রেক করে জঙ্গলে গেছিলাম পুরো ভিডিওটা রয়েছে, আশা করি ভালোই লাগবে। চারিদিকে একদম নিস্তব্ধ পরিবেশ, আর পাশ দিয়ে নদী বয়ে যাওয়ার একটা খরস্রোতা আওয়াজ, এছাড়া কিছু নেই। আমি যদি চুপ করে যাই আপনি সাউন্ডটা শুনবেন। দেখেছেন কীরকম চুপচাপ। এরকম একটা দারুণ ব্রিজ পড়বে, তারপরই ওই সাইডে হচ্ছে ফলস। তো জায়গাটা দেখুন একবার, জাস্ট ফাটাফাটি। ওই যে দূরে মন্দির দেখা যাচ্ছে, ওইখানটায় ফলসটা। তো আমরা যাবো এইখান দিয়ে, গিয়ে আপনাদের কাছে গিয়ে দেখাচ্ছি। শুধু একবার কল্পনা করুন এরকম নিস্তব্ধ জঙ্গলের ভেতরে, শিমলিপালের ফরেস্টের ভেতরে যে এরকম দেবকুণ্ড জলপ্রপাত, এরকম অনাবিল দৃশ্য কিন্তু ক্যামেরায় আমি যতই দেখাই না কেন আপনি ক্যামেরাতে বিশ্বাস করতে পারবেন না। জাস্ট অনুভব করতে গেলে কিন্তু একবার আসতেই হবে। ফলসের সামনে নিয়ে এলাম, এবার আপনাদের ব্যাক ক্যামেরায় ঘুরিয়ে পুরোটাই দেখাচ্ছি। ওই ওপরে মন্দির অব্দি ওঠা যায়, কিন্তু ওখানে ওঠার জন্য 400টা সিঁড়ি আছে। যে পারবেন উঠবেন, আমি এখন উঠছি না, আগের বারে উঠিনি। তো ওই ফলসটা আপনাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। এই দেবকুণ্ড ওয়াটারফলকে ঘিরে রয়েছে পুরাণে নানান গল্প। পুরাণ মতে নাকি কথিত আছে এখানে নাকি দেবতারা স্নান করতে আসেন। তবে এই ঘটনার অস্তিত্ব আদৌ সঠিক কিনা সেই তর্কের মধ্যে আমি আর ঢুকলাম না। শুধু আমি আপনাদের ইতিহাস বলে দিলাম যে এখানে আরেকটি যে ওপরে দেখতে পাচ্ছেন মন্দির, এই মন্দিরটি কিন্তু 51টি সতীপীঠের মধ্যে একটি, কিন্তু কোনো পুরাণে 51টি সতীপীঠের মধ্যে এটির কিন্তু কোনো উল্লেখ নেই। একটা আপডেট শেয়ার করে দিই, এই যে সিঁড়িগুলো দিয়ে কিন্তু ওই নিচেই ঘাট অবধি যাওয়া যেত, গিয়ে এখানে কিন্তু প্রচুর মানুষ আগে স্নান করতো দেখেছি, কিন্তু এখন কিন্তু এদিকে আর নামতে দিচ্ছে না, পুরো একদম দড়ি বেঁধে রেখেছে। হয়তো মেবি কোনো অঘটন বা কিছু ঘটেছে হয়তো। তবে এই ইতিহাস বিজড়িত প্লাস এই সৌন্দর্যে ঘেরা শিমলিপালকে দেখতে হলে কিন্তু অবশ্যই আরেকবার এই শিমলিপালের দেবকুণ্ড থেকে ঘুরে যেতে হবে। আমার ভাবনার মাধ্যমে প্লাস আমার এই ক্যামেরা দিয়ে আপনাদের যতই দেখায় না কেন, নিজে চোখে না দেখলে এই সুন্দর অভিজ্ঞতা কিছুতেই কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন না। ওয়াটারফলের জাস্ট ঢোকার আগে এই যে সিঁড়ি, 400টা সিঁড়ি রয়েছে ওই ওপরের মন্দির অবধি যাওয়ার জন্য। এই 11টা 12 হলো, এই দেবকুণ্ড দেখা কমপ্লিট। এবার যাচ্ছি আবার ওই গাড়িগুলো করে আবার বেরিয়ে যাবো মেন গেট দিয়ে, গাড়ি নিয়ে বেরোবো। তো আপনাদের কেমন লাগছে এই ভিডিওগুলো তো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কিন্তু। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন, কারণ আমি এরকমই বাংলায় ট্রাভেল ব্লগ বানাই আর বিভিন্ন জায়গার আপডেট দিই, ছোটো বড় উইকেন্ড ডেস্টিনেশন থেকে ট্যুরে। আরে গাড়ি অবধি এলাম হাঁটতে হাঁটতে, দেখি এটাতে যদি হয়ে যায়। এই আবার এই গাড়িগুলোতে উঠলাম, একদম গেট অবধি ড্রপ করবে। এই মোটামুটি টাইম লাগছে দেখলাম ওই 15 মিনিট মতো।
কথা বলছিলাম, এই গেট অবধি আগে কিন্তু গাড়ি আসতো, এই পার্কিংয়ে রেখে এই গেট দিয়ে আপনাদের ভেতরে ঢুকে পুরো রাস্তাটায় হাঁটতে হবে। এই কমপ্লিট হলো, বেরিয়ে যাচ্ছি গেট দিয়ে। এই শেষ হলো আমাদের দেবকুণ্ড, এই এসে নামালো, দিয়ে এবার বেরিয়ে যাব, দেখি হচ্ছে গাড়ি নিয়ে। এই যে এই নীলগিরি পাহাড়ের দর্শন, আমরা টুয়ার্ডস এখন নীলাচল রাজবাড়ির দিকে যাচ্ছি। পাহাড়, এই আমরা এলাম হচ্ছে নীলগিরি। এটা হচ্ছে নীলগিরি জগন্নাথ মন্দির, আর এই পাশে হচ্ছে নীলগিরি রাজবাড়ি। তো আপনারা এর সাথে কিন্তু সাইড সিনে হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বরও করতে পারেন। আমি আগের বার গেছিলাম, তো সেই জন্য আমি আর যাচ্ছি না। তো এই দেবকুণ্ড থেকে ফেরার পথে এই দুটো একটু হচ্ছে ঘুরে যায়। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ করে না, আর দুপুরবেলা 1টা থেকে 3টে কিন্তু বন্ধ থাকে, তো সেই বুঝে কিন্তু আপনারা আসবেন। আর ভেতরে ক্যামেরা যেহেতু অ্যালাউ করে না বলে দেখাতে পারলাম না। এই চলেছি এবার এই জগন্নাথ মন্দিরের পাশে নীলাচল রাজবাড়ি দেখতে। এই নীলাচল রাজবাড়ি উড়িষ্যার ঐতিহ্যের ভূখণ্ডে অবস্থিত একটি সময়ের রাজকীয় গৌরব ও সংস্কৃতি বহন করে চলেছে। এই রাজবাড়িটি স্থানীয় রাজবংশের আবাসস্থল ছিল এবং প্রশাসনিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত উড়িষ্যার। রাজবাড়ির স্থাপত্যে উড়িষ্যার ঐতিহ্যবাহী শিল্পকলা ও রাজকীয় নকশার ছাপ স্পষ্টভাবে ফুটে ওঠে এবং আজ এটি একটি অতীতের ইতিহাস, ঐতিহ্য ও রাজকীয় জীবনের স্মৃতি বহন করে চলেছে, যা দর্শনার্থীদের জন্য বিনামূল্যে খুলে দেওয়া আছে। যারা যারা ইতিহাস ভালোবাসেন এবং অজানা গল্প শুনতে ভালোবাসেন, এখানে গাইড নিয়ে কিন্তু পুরোটাই ঘুরে দেখতে পারেন। আর এই রাজবাড়িতে রয়েছে, দেখতে পাচ্ছেন, একটি পবিত্র কুণ্ড। এই ঘরটার ভেতরে সিঁড়ি দিয়ে নিচেই নেমে দর্শন করতে হয়। এই জল কোনো সময়তেই কিন্তু শোকায় না। পুরোটা ঘুরেছিলাম কিন্তু অন্ধকারের মধ্যে এসেছিলাম, এবার দিনের বেলায় দেখে গেলাম। আর এখানে একটা পবিত্র কুণ্ড আছে, যেটা একদম আন্ডারগ্রাউন্ডে যেতে হয়, ওটাও দেখলাম। এখন লোক নেই, তাই নিচে নামলাম না। আর এই মোটামুটি রাজবাড়ি বহুদিনের পুরানো। তো চলুন এবার ধীরে ধীরে সামনের দিকে বালাসোরের দিকে যাই, কারণ প্রায় এখন 1টা বেজে গেছে। তো ট্রেন রয়েছে 5টা 15 বালাসোর থেকে। এখানেও কালী পুজো হয় ভালোই, এখানে প্যান্ডেল দেখা যাচ্ছে। সবে মাত্র 2 দিন হয়েছে কালী পুজো। বালাসোর স্টেশন ঢুকছি, 4:24 এসে পৌঁছালাম বালাসোর স্টেশন। তো ট্রেনের এখনও দেরি রয়েছে। এসে পৌঁছে গেছি বালাসোর স্টেশন। তো আজকে ট্রেন নাম্বার হচ্ছে 22896, যেটা বললাম। তো আজকে আমরা ফিরছি হচ্ছে পুরী হাওড়া বন্দে ভারতে। তো এখানে ট্রেনের টাইম হচ্ছে 5:10, আর হাওড়া পৌঁছাবে হচ্ছে 8:30। তো এখন দেখা যাক ট্রেন কখন আসে। মোটামুটি যেটা আমি চেক করে দেখলাম, ট্রেন এখন অন টাইম রয়েছে। এখন ট্রেন কত নম্বরে দেয়, তাহলে এই ব্লগে কিন্তু ডেডিকেটেড ট্রেন ব্লগ পাবেন না, কারণ এটা আমি এন্ড টু এন্ড ট্রাভেল করছি না। তো কোনো এক সময় হয়তো পুরী থেকে হাওড়া অবধি ট্রাভেল করবো, আর এই ট্রেনের ডেডিকেটেড হচ্ছে ব্লগ আমি কিন্তু দেবো। তাহলে চলুন যাই আর জার্নি করে যাক। এই যে হাওড়া বন্দে ভারত আমাদের 3 নম্বরে দিয়েছে 22896। তো চলুন যাওয়া যাক। এই ওভারব্রিজ দিয়ে ওইদিকে 3 নম্বরে যেতে হবে। এই যে বালাসোর স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম। এই যে হাওড়া ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস ঢুকছে 2 নম্বর প্ল্যাটফর্মে, একদম রাইট টাইমে 5টা 15।
ট্রেনে কিন্তু সিসি চেয়ার কার রয়েছে 19টা, আর 2টো রয়েছে এক্সিকিউটিভ ক্লাস। আর এই ট্রেনটা 8:30টায় গিয়ে কিন্তু হাওড়া পৌঁছাবে, এবং ট্রেনটা এখন কিন্তু 15 মিনিট লেটে চলছে। তাহলে এখন দেখা যাক যে কখন ঢোকে। আর 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে কিন্তু ট্রেন, তো ট্রেন এখন ঢুকছে প্রায়। এই ঢুকতে হচ্ছে শতাব্দী এক্সপ্রেস, আর এইখানে ঢুকছে আমাদের বন্দে ভারত। কোচ নাম্বার আছে এই 5:25, মানে এক্স্যাক্টলি ছেড়ে বেরোচ্ছে বালাসন স্টেশন। করলাম ট্রেনে, তো 10 মিনিট লেটে ঢুকলো, আর 8:30 টাইম আছে। তো দেখি হাওড়া কখন ঢোকে। এই ট্রেনে উঠতেই দিয়ে গেল 1 লিটারের জল। আর এখানে লেগ স্পেসটা এরকম টাইপের, আর যে জায়গায় চার্জিং পয়েন্ট আছে, এই জায়গাটায় চার্জিং পয়েন্ট আছে বন্দে ভারতের। এই যে এখানটায় চার্জিং পয়েন্ট রয়েছে, আর এখানটায় রয়েছে আর একটা কমফোর্টেবল রয়েছে লাগেজ রাখার জায়গা। C12, 3x2 অ্যারেঞ্জমেন্ট। এই বালাসন ছাড়লো, এরপরে স্টপেজ হচ্ছে খড়গপুর, তারপরেই হচ্ছে হাওড়া। আর এই ট্রেনে কিন্তু আগে আমি ট্রাভেল করিনি, এটাই আমার ফার্স্ট এই পুরী বন্দে ভারতে হচ্ছে ট্রাভেল। আর এরপরেই কোনোদিন হয়তো এন্ড টু এন্ড ট্রাভেল করবো পুরী টু হাওড়া, তাহলে ট্রেনের ডেডিকেটেড ব্লগ পাবে। এই বাসাতে উঠতে না উঠতেই প্রায় 5:40, তো দিয়ে গেলো স্ন্যাক্স। এখানে দিয়েছে ক্যারামেল পপকর্ন, এলাইচি টি, আর এটা একটা অ্যাপেল জুস, এটা খাস্তা কচুরি, টমেটো সস, আর হচ্ছে এটা হচ্ছে মুখরোচকের ডায়েট মিক্স। এই ট্রেনের টিকিট বুক করার সময় উইথ ফুড করেছিলাম, তো এই বালাসর থেকে হাওড়া অবধি শুধুমাত্র এই স্ন্যাক্সটাই দেয়। আর যদি আপনারা চান তাহলে উইদাউট ফুডও করতে পারেন। আমার মোটামুটি বালাসর টু হাওড়া অবধি টিকিট পড়েছে 730 টাকা করে। 5 ঢুকলো হচ্ছে খড়গপুর স্টেশন। এই ঢুকলো খড়গপুর স্টেশন 25 মিনিট লেটে। এর পরের স্টপেজ হচ্ছে হাওড়া, আর এখান থেকে ননস্টপ চলবে হাওড়া অবধি। আর এখানে 25 মিনিট হচ্ছে লেটে কিন্তু রান করছে। তো দেখা যাক হাওড়া অবধি কতক্ষণ হচ্ছে লেট মেক আপ করে। এই 7:09 এই ছাড়লো খড়গপুর থেকে। এটি হচ্ছে বন্দে ভারতের ইসি মানে এক্সিকিউটিভ চেয়ার কার। এটা 2x2 অ্যারেঞ্জমেন্ট, আর এটার ভাড়াটা অনেকটাই বেশি নর্মাল চেয়ার কারের থেকে। এই বন্দে ভারতের টয়লেটটা দেখে দিই। এই হচ্ছে গেটটা লাগালে, এই হচ্ছে ওয়াশ বেসিন, আর এখানটায় জল রয়েছে, এখানে রয়েছে একটা হেয়ার ড্রায়ার, সোপ ডিসপেন্সার, সোপ ডিসপেন্সার, এখানে একটা হ্যাঙ্গিং টাওয়েল রাখার জায়গা, এখানে একটা হ্যান্ডেল রয়েছে। এটা হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট। আর এই মোটামুটি এরকম, আর মোটামুটি পরিষ্কারই আছে। এই ঢুকলো হাওড়া, এখন ঘড়িতে বাজে 8:53। নামছি হাওড়া স্টেশনে। দেখুন 8:55, এখানে টাইম ছিল 8:30। রেলওয়ের কাছে একটাই অনুরোধ, এরকম বন্দে ভারতের মধ্যে একটা প্রিমিয়াম ট্রেন 25 মিনিট লেট, আজকে 22 অক্টোবর 2025। লোকে এত টাকা দিয়ে টিকিট কাটছে, ইন্ডিয়ান রেলওয়ে এরকমভাবে 25 মিনিট করে লেট, একটা প্রিমিয়াম ট্রেন ক্যাটাগরি, তাহলে বলুন কী হবে। যদি কেউ দেখেন তাহলে অবশ্যই একটু এই ব্যাপারটা কিন্তু দেখবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে যখনই ভিডিও দেবো তখন যেন আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়। তাহলে চলুন আজকের জন্য টাটা বাই বাই। খুব শীঘ্রই আসি নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায়, আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন এক্সপ্লোর উইথ দেবাশিস।